মাত্র ৮ জন, আর তাদের সামনে প্রায় ৩০০ জন ভারতীয় সৈন্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও ২০০১ সালের এপ্রিল মাসে বাংলাদেশ ভারত সীমান্তে ঠিক এমনই একটি সংঘর্ষ ঘটেছিল। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, ভোরের অন্ধকার, চারপাশের ঘন কুয়াশা, আপনি আর আপনার মাত্র ৭ জন সঙ্গী। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে বুটের শব্দ। একজন নয়, ১০ জন নয়, শত শত সশস্ত্র সৈন্য এগিয়ে আসছে আপনার দিকে। তাদের সংখ্যা আপনার চেয়ে কয়েক ডজন গুণ বেশি, অস্ত্রেও অনেক আধুনিক। এই পরিস্থিতিতে আপনি কি করতেন? পালিয়ে যেতেন? আত্মসমর্পণ করতেন? নাকি শেষ পর্যন্ত লড়াই করতেন? সেই ৮ জন বাংলাদেশি সীমান্তরক্ষী তৃতীয় পথটাই বেছে নিয়েছিলেন। আর তাদের সেই সিদ্ধান্ত ইতিহাসের পাতায় এমন একটি অধ্যায় লিখেছিল যা আজও বীরত্ব, বিতর্ক আর রহস্যে ঘেরা। কিন্তু এই সংঘর্ষের গল্প শুরু হয়নি সেই ভোরে। এর শুরু আরও আগে, সীমান্তের একটি ছোট্ট গ্রামকে ঘিরে, যাকে বলে পাদুয়া। একটি গ্রামের মালিকানা নিয়ে শুরু হওয়া উত্তেজনা কিভাবে শেষ পর্যন্ত দুই দেশের সশস্ত্র বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। আর সেই ভোরে ঠিক কী ঘটেছিল যখন ৮ জন মানুষ সিদ্ধান্ত নিয়েছিল আজ পিছু হঠাৎ দিন নয়। ১৯৪৭ সাল, ব্রিটিশরা চলে গেল, কিন্তু যাওয়ার আগে এঁকে দিয়ে গেল এক কাঁটাতারের রেখা ভারত আর পূর্ব পাকিস্তানের মধ্যে। সেই রেখা টানা হয়েছিল তাড়াহুড়ায়। কোনো কোনো জায়গায় সীমানা পিলার পর্যন্ত নেই, ফলে কোনটা ভারতের কোনটা বাংলাদেশের সেটা আজও অনেক জায়গায় ঝুলে আছে প্রশ্নচিহ্নের মতো। বাংলাদেশ ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,১৫৬ কিলোমিটার। এই বিশাল সীমান্ত জুড়ে একসময় ছিল প্রায় ১৯০টির বেশি ছিটমহল। কিছু বাংলাদেশের ভূমিতে ভারতীয়, কিছু ভারতের ভূমিতে বাংলাদেশি। এরকমই একটি এলাকা পাদুয়া। সিলেটের তামাবিল এলাকায় মেঘালয় সীমান্তে ঘেঁষা এই ছোট্ট গ্রাম পাদুয়া। বাংলাদেশের দাবি, এই জমি আমাদের আন্তর্জাতিক সীমানা অনুযায়ী। কিন্তু সমস্যা হলো, এই গ্রামে বাস করে খাসিয়া জনজাতির মানুষ, যারা ভারতীয়। কারণটা ঐতিহাসিক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনী এই গ্রামকে ব্যবহার করেছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। যুদ্ধ শেষে তারা চলে গেলেও বিএসএফের একটি ক্যাম্প সেখানে রয়ে যায়। এভাবেই তৈরি হলো এক জটিল সমীকরণ। জমি বাংলাদেশের, কিন্তু বাসিন্দারা ভারতীয়, আর সেখানে পাহারায় ভারতীয় বিএসএফ। ৩০ বছর ধরে দুই দেশ এই জমি নিয়ে আলোচনা করেছে, কিন্তু সমাধান হয়নি। বরং চাপা পড়া রাগ, অভিমান আর সন্দেহ একটু একটু করে জমে উঠছিল। কিন্তু তারা জানতো না ২০০১ সালের এপ্রিলে এই জমা রাগ একটি ভোরে বিস্ফোরণ ঘটাবে। ২০০১ সাল, বাংলাদেশে জাতীয় নির্বাচনের মাত্র ২ মাস বাকি। শেখ হাসিনার সরকার, রাজনীতির মাঠ উত্তপ্ত। ঠিক এই সময়ে পাদোয়া সীমান্তে কিছু একটা ঘটল। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান পরে বিবিসিকে জানিয়েছিলেন, বিএসএফ বছরের পর বছর পাদোয়ায় একটি অস্থায়ী ক্যাম্প চালিয়ে আসছিল বাংলাদেশের ভূমিতেই। সেটা নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে একটা চাপা সমঝোতা ছিল। কিন্তু ২০০১ সালে বিএসএফ সেই ক্যাম্প থেকে আরেকটি ক্যাম্পের দিকে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে দিল বাংলাদেশের ভূমির ভেতর দিয়ে। ১০ কিলোমিটারের বেশি পথ। এটা সীমানা লঙ্ঘন। বিডিআর আপত্তি জানালেও বিএসএফ এটাকে উড়িয়ে দেয়। তারপর বিএসএফ বিডিআর ক্যাম্পে ৬ রাউন্ড গুলিও ছোড়ে। ১৬ এপ্রিল ২০০১, বিডিআর এবার পাল্টা সিদ্ধান্ত নিল। ৮০০ থেকে ১,০০০ বিডিআর সদস্য পাদোয়া গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলল। ভেতরে থাকা ৩১ জন বিএসএফ সদস্য কার্যত বন্দী। কিন্তু কেউ কাউকে গুলি করল না। দুই পক্ষ আলোচনায় বসলে ভারত আরও বিএসএফ সদস্য পাঠালো সেখানে। কিন্তু শেষ পর্যন্ত এই পর্বটা বড় সংঘাত ছাড়াই মিটে গেল। বাইরে থেকে দেখলে একটি বিপজ্জনক পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান হলো। কিন্তু আসল ঘটনা ছিল আরও জটিল। ভারতের বিএসএফ অপমানিত হয়েছিল। ৩০ থেকে ৭০ জন সদস্য ঘেরাও থেকে মুক্তি হয়েছিল ঠিকই, কিন্তু পাদোয়ার ঘটনা দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। ভারতীয় মিডিয়া আর রাজনীতিবিদরা ক্ষুব্ধ হয়ে পড়ে। সীমান্তে বিএসএফ পুরো হাই অ্যালার্টে চলে যায়। টহল বাড়ে, উত্তেজনা বাড়ে। এবং তারপর কেউ একজন সিদ্ধান্ত নিল পাল্টা আঘাত করতে হবে। সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল পাদুয়া থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে, কুড়িগ্রাম জেলার একটি ছোট্ট গ্রামকে লক্ষ্য করে, বড়ইবাড়ি। ১৭ এপ্রিল ২০০১ রাত, কুড়িগ্রামের বড়ইবাড়ি গ্রাম। ভারতের আসাম রাজ্যের সীমান্তে ঘেঁষা একটি বিডিআর ক্যাম্প। সেই ক্যাম্পে সেই রাতে ছিল মাত্র ৮ জন বিডিআর সদস্য। এটা অস্বাভাবিক ছিল না। বড়ইবাড়ি সীমান্তে সাধারণত শান্ত পরিবেশ থাকে, কোনো বিশেষ সতর্কতা ছিল না, রুটিন ডিউটি।
কিন্তু রাতের অন্ধকারে আসামের ওপারে সেই মুহূর্তে কি ঘটছিল তা তাদের জানার কোনো উপায় ছিল না। সীমান্তের ওপারে কয়েকশো সশস্ত্র বিএসএফ সদস্য সারিবদ্ধ হচ্ছিলেন। পরিকল্পনা সরল, বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প ঘিরে ফেলো, সদস্যদের আটক করো এবং পাদোয়ার বদলা নাও। ভোর হওয়ার আগেই তারা রওনা দিল, ভারী অস্ত্রে সজ্জিত, সংখ্যায় অন্তত ৩০০, কেউ কেউ বলে আরো বেশি। তারা ধানক্ষেতের আলপথ ধরে এগোচ্ছিল, হিন্দিতে কথা বলছিল নিজেদের মধ্যে, কিন্তু তারা জানতো না ভোর হওয়ার আগেই তাদের পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করবে। 18 এপ্রিল 2001 ভোর। মাঠে তখন কিছু কৃষক, বড়ইবাড়ির গ্রামের মানুষ সকাল হওয়ার আগেই মাঠে নেমেছেন। হঠাৎ কুয়াশার ভেতর থেকে দেখা গেল অনেক মানুষ আসছে, ভারী অস্ত্র, বুটের আওয়াজ, হিন্দিতে কথাবার্তা। একজন কৃষক, সাইফুল ইসলাম। ভারতীয় সৈন্যরা তাকে জিজ্ঞেস করলো, বিডিআর ক্যাম্প কোথায়? সাইফুল একটুও না ভেবে উল্টো দিকে ভুল পথ দেখিয়ে দিল। সৈন্যরা চলে গেল ভুল দিকে। সেই মুহূর্তে সাইফুল বুঝলেন সময় নষ্ট করার সুযোগ নেই। তিনি দৌড়ালেন সোজা বিডিআর ক্যাম্পের দিকে। ক্যাম্পে তখন 8 জন। সাইফুল ঢুকে সব বলল। ততক্ষণে সকাল হওয়া শুরু হয়েছে। সেই 8 জনের কাছে দুটো পথ ছিল। প্রথমত রেডিওতে খবর পাঠিয়ে সাহায্যের জন্য অপেক্ষা করো, কিন্তু সাহায্য আসতে সময় লাগবে। দ্বিতীয়ত এখনই প্রস্তুত হও। তারা বেছে নিল দ্বিতীয় পথ। প্রথমে গ্রামবাসীদের সরিয়ে নিল নিরাপদ স্থানে, পরিষ্কার করা হলো যুদ্ধক্ষেত্র। পরে তারা ক্যাম্প খালি করে লুকিয়ে পড়লেন গ্রামের মধ্যে। সাইফুল ইসলাম শুধু কৃষক নন, তিনি আনসার প্রশিক্ষিত। রাইফেল হাতে তুলে নিলেন তিনিও। মাঠে অ্যাম্বুশ সেট করা হলো। 8 জন সৈন্য আর একজন কৃষক অপেক্ষা করছেন তারা। ভারতীয় বিএসএফ সদস্যরা ভুল পথ থেকে ফিরে আসলো। দূর থেকে চোখে পড়ল বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প। ক্যাম্প লক্ষ্য করে গুলি শুরু করলো বিএসএফ। কিছুক্ষণ পর তারা ভাবলো হয়তো বিডিআর সদস্যরা পালিয়ে গেছেন, তাই তারা ধীরে ধীরে সামনে এগোলো নিশ্চিন্ত মনে। কিন্তু ঠিক তখনই চারদিক থেকে একসঙ্গে গর্জে উঠল গুলি। একজন না, 2 জন না, আলাদা আলাদা অবস্থান থেকে 8 জন বিডিআর সদস্যরা গুলি চালাচ্ছেন। কেউ বাঁশের ঝাড়ে, কেউ মাটির ঢিবির পাশে, কেউ ধানক্ষেতের আইলে শুয়ে। মনে হচ্ছিল পুরো সীমান্ত জুড়ে যেন শত শত সৈন্য লড়ছে। বিএসএফ বুঝতেই পারছিল না কোথা থেকে গুলি আসছে, কতজন আছে, কাকে লক্ষ্য করবে। প্রশিক্ষিত সৈন্যরাও দিক হারিয়ে ফেলল। তারা পিছু হটার সিদ্ধান্ত নিল, কিন্তু তখনই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো সেই ধানক্ষেতের কাদামাটি। ভারী বুট কাদায় আটকে যাচ্ছিল, ফলে দৌড়তে পারছিল না সৈন্যরা। আর সেই সুযোগেই বিডিআর সদস্যরা একের পর এক আঘাত হানতে থাকে। সকাল 5টা থেকে শুরু হওয়া গুলিবর্ষণ চলতে থাকে দুপুর পর্যন্ত। এর মধ্যেই আশেপাশের গ্রাম থেকে আরো 12 জন আনসার প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামবাসীরা এসে যোগ দেন যুদ্ধে। সবার ভেতরে ছিল একটাই জেদ, সীমান্ত ছাড়া যাবে না। এদিকে খবর পৌঁছে গেছে হেডকোয়ার্টারে। ময়মনসিংহ ও জামালপুর থেকে আরও বিডিআর সদস্যরা রওনা দিয়েছেন, কিন্তু পৌঁছাতে সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত এই 8 জনকেই পুরো ফ্রন্ট ধরে রাখতে হবে। দুপুরে কিছুটা নীরবতা নেমে আসে, কিন্তু সেই বিরতি ছিল খুবই অল্প সময়ের জন্য। সন্ধ্যা নামতেই আবারও শুরু হলো যুদ্ধ। 18 এপ্রিলের রাত, তারপর 19 এপ্রিল। পুরো রাত জুড়ে থামিনি গুলি। ধানক্ষেতের ভেতর পড়েছিল বিএসএফ সদস্যদের লাশ। চারিদিকে শুধু গুলির শব্দ আর আতঙ্ক। শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হলো, আর বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প রয়ে গেল অক্ষত। বাংলাদেশের পতাকা তখনও উড়ছিল সেই ক্যাম্পের ওপর। দুই দেশ এই যুদ্ধকে সম্পূর্ণ আলাদাভাবে দেখে। বাংলাদেশের বর্ণনা অনুযায়ী বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের ভূমিতে প্রবেশ করেছিল। বিডিআররা তাদের মাতৃভূমি রক্ষা করেছে। 8 জন বীর দেশকে রক্ষা করেছে। ভারতের বর্ণনা অনুযায়ী পাদোয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফ একটি টহল পরিচালনা করছিল। তারা বাংলাদেশি সীমান্তরক্ষীদের আক্রমণের শিকার হয়। তবে কিছু তথ্য নিয়ে দুই পক্ষই একমত। 18 ও 19 এপ্রিল 2001 বড়ইবাড়িতে বড় ধরনের সশস্ত্র সংঘর্ষ হয়। 16 জন বিএসএফ সদস্য নিহত হন। 3 জন বিডিআর সদস্যও প্রাণ হারান। 20 এপ্রিল মরদেহ ফেরত দেওয়া হয়, আর 21 এপ্রিল ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। কিন্তু বিতর্ক আজও শেষ হয়নি। ভারত দাবি করে নিহত জওয়ানদের মরদেহ বিকৃত করা হয়েছিল। বাংলাদেশ বলে বিএসএফই প্রথম গুলি চালিয়েছিল, আর বিডিআর আত্মরক্ষায় জবাব দেয়। ভারতের প্রভাবশালী ম্যাগাজিন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি লিখেছিল, বিএসএফ জওয়ানরা বাংলাদেশের একটি গ্রামে প্রাণ হারিয়েছে, যেখানে তাদের একটি বিডিআর চৌকি ঘেরাও করতে পাঠানো হয়েছিল। কে এই নির্দেশনা দিয়েছিল এবং কেন,
সেটা এখনো একটি ঘনিষ্ঠ রহস্য। এই একটি বাক্যই বলে দেয় কেন এই ঘটনা আজও বিতর্কিত। কারণ প্রশ্নটা শুধু বাংলাদেশ বনাম ভারতের নয়, প্রশ্নটা হলো ভারতের কোনো কর্মকর্তা কি অনুমোদন ছাড়া বিএসএফকে অন্য দেশের মাটিতে পাঠিয়েছিল? সেই উত্তর কখনো পাওয়া যায়নি। যুদ্ধ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংকট কূটনৈতিক স্তরে পৌঁছে গেল। শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মধ্যে সরাসরি ফোনালাপ হয়। দুজন তদন্ত করার প্রতিশ্রুতি দেন। সরকার বলল এটা বিডিআর এর স্থানীয় কমান্ডোদের অ্যাডভেঞ্চারিজম, মানে উপর থেকে কোনো নির্দেশনা ছিল না। এই দাবিটা করা হলো মূলত ভারতকে শান্ত করতে। এই দাবির ফলে যিনি সবচেয়ে বেশি মূল্য দিলেন তিনি বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান। পাদুয়া ও বড়ইবাড়ি দুইটি ঘটনার জন্যই তাকে দায়ী করা হলো। তাকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করা হয়, পরে বাধ্যতামূলক অবসর। 2012 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ফজলুর রহমান বলেছিলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করেছি, মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেছি। তিনি ঠিক কি বলেছিলেন এই প্রশ্নের জবাব নির্ভর করে আপনি কার গল্পে বিশ্বাস করছেন তার উপর। কিন্তু একটি তথ্য নিশ্চিত, যে তিনজন বিডিআর সদস্য মারা গিয়েছিলেন শেখ হাসিনা নিজে তাদের শহীদ ঘোষণা করেছিলেন এবং পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছিলেন। একই সরকার বলছে এটা কমান্ডের ভুল, অথচ পাশাপাশি শহীদও ঘোষণা করছে। এই দ্বিমুখ সিদ্ধান্তে রয়েছে আসল রাজনৈতিক ছায়া। 2001 সালের 18-19 এপ্রিল বড়ইবাড়িতে তিনজন বিডিআর সদস্য জীবন দিয়েছিলেন। তাদের নাম খুব কম জায়গায় লেখা আছে, তাদের কথা জাতীয় পাঠ্যপুস্তকে নেই, তাদের নিয়ে কোনো স্মৃতিসৌধ নেই। যে সাইফুল ইসলাম ভুল দিক দেখিয়ে হয়তো পুরো অভিযানের গতি পাল্টে দিয়েছিলেন, তার কথাও বেশিরভাগ বাংলাদেশি জানেই না। কেন? কারণটা রাজনৈতিক। এই ঘটনা এতটাই কূটনৈতিক সংকটে জড়িয়ে গিয়েছিল যে বীরত্বের গল্পটা বলতে গেলে অনিবার্যভাবে প্রশ্ন উঠবে, কার নির্দেশে হয়েছিল? সরকার কি জানতো? ভারতের সাথে সম্পর্ক কি ঝুঁকিতে পড়বে? এই ঘটনার একটি অদ্ভুত পরিণতি আছে। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পর সেই পিলখানা ট্র্যাজেডিতে নিহত কর্মকর্তাদের পরিবার অভিযোগ করেছেন যে বড়ইবাড়ি যুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাকিল আহমেদ, তিনি পিলখানায় নিহত হন। তার ছেলে রাকিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, আমার বাবা বড়ইবাড়ির পরে ভারতের চোখে শত্রু হয়ে গিয়েছিলেন। এই দাবি একটা বড় প্রশ্ন তুলে। এই দেশের সীমানারক্ষীরা যখন সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে তখন কি রাষ্ট্র তাদের পাশে দাঁড়ায়? 2015 সালে ঐতিহাসিক স্থল সীমানা চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত তাদের সীমানা বিতর্ক অনেকটা নিষ্পত্তি করে। ছিটমহলের মানুষেরা নিজেদের দেশ বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্তু 2001 সালের এপ্রিলে সেই যুদ্ধের কথা, সেই 8 জনের কথা, সেই কৃষকের কথা যিনি সৈন্যদের ভুল পথ দেখিয়েছিলেন। ইতিহাস বলে প্রতিটি দেশেই এমন একটি মুহূর্ত থাকে যখন অল্প কয়েকজন মানুষ একটি অসম্ভব পরিস্থিতিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন, আজ পিছু হটব না। সেই মুহূর্তে তারা জানেন না পরে কি হবে, তারা জানেন না ইতিহাস তাদের মনে রাখবে কিনা, তারা জানেন না রাজনীতি তাদের পুরস্কৃত করবে নাকি শাস্তি দেবে। তারা শুধু জানেন এই মাটি তাদের, এই সীমানা তাদের রক্ষা করতে হবে। বড়ইবাড়ির সে 8 জন সৈন্য সেটাই করেছিলেন। তো আমাদের মনে রাখতে হবে, কারণ যদি ভুলে যাই তাহলে পরের প্রজন্ম জানবে না এই দেশের কাঁটাতারের পাশে একটি ধানক্ষেতের আলপথে একদিন মাত্র 8 জন মানুষ দাঁড়িয়েছিলেন আর তারা হারেননি।